উনি যদি সত্যি সত্যি একজন ভালো নায়িকা হয়ে থাকে তাহলে উনি অন্যায় করেছে, সেটাকে ওনাকে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইতে হবে। আমার বাচ্চা ছেলেটাকে আমার ফাঁসানো হয়েছে, সে টেকনো ইন্ডিয়ায় ভর্তির ডেট ছিল, মিমি চক্রবর্তী তার লাইফ নষ্ট করে দিয়েছে। আমি ছেড়ে কথা বলবো? আমার একটাই কথা, আমি এর শেষ দেখে ছাড়বো। তার কারণ হচ্ছে আমি অন্যায় করিনি। যদি অন্যায় করতাম হাত জোর করে ক্ষমা চেয়ে নিতাম, আমি অপমান করার হলে টাকা দিয়ে নিয়ে আসতাম। কিন্তু এই নয় যে মানুষের সাথে প্রতারিত করা। উনি রীতিমতন আমাদের সাথে প্রতারিত করেছে। ওইসব আমার টাইম নেই যে কোনো আর্টিস্টের সাথে ছবি তুলে আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে আমি ভাইরাল হবো। আমার এমনিই আগে 7 লক্ষ ফলোয়ার্স আছে। আমি এমনিই আমি আর্টিস্টদের সাথে কাজকর্ম করে আমার কাছে নিজেরা অনেক আর্টিস্ট আছে যারা দেখাতে আসে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। রাজ্য রাজনীতি কিছুদিন আগে তোলপাড় হয়ে গেছিল একটি বিতর্কিত ঘটনায়। একদিকে তনয় শাস্ত্রী এবং অন্যদিকে প্রাক্তন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। মিমি চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হতে হয় তনয় বাবুকে এবং তারপরে কাউন্টার অ্যাটাকে হাইকোর্টের দ্বারস্থ তনয় বাবু। প্রথমে এটা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। আপনি পাল্টা মিমি চক্রবর্তীকে নোটিশ পাঠিয়েছেন, এক্স্যাক্টলি কেন এই ধরনের পদক্ষেপ আপনাকে নিতে হলো? তার কারণ হচ্ছে আমি সচরাচর দেখে এসেছি, আমি একজন অ্যাস্ট্রোলজার। আমি সততার সাথে মায়ের পুজো করি এবং যজ্ঞাদি করি এবং মানুষকে দেখি, মানুষের ভালোবাসা পাচ্ছি। যার জন্য যত সোশ্যাল মিডিয়া আছে সবসময় পজিটিভ ম্যাক্সিমাম আমার হয়ে কথা বলছে। আমি খারাপ মানুষ হলে আমার হয়ে কেউ কথা বলতো না। নিশ্চয়ই আমার কোনো অন্যায় ছিল না। অন্যায় ছিল না যখন, সেখানে সেটা উনি ওনার রাজনীতির পাওয়ার দেখিয়ে উনি আমাকে কি করলো, ম্যাডাম মিমি চক্রবর্তী কি করলো, আমাকে জেলে ভরার একটা আক্রান্ত করলো। সেটা হয়েছে কি কারণে, যে ওনার কাছে যে উনি 15 মিনিটের জন্য 12টা 15 আমার পারমিশন ছিল, 15 মিনিটের জন্য উনি উঠে 2,65,000 টাকা নিয়ে যাবে। সেটা আমরা টাকাটা চাওয়ার কথা বলেছি। তারপরে উনি চাল খাটিয়ে ঠিক ইমেলের মাধ্যমে বনগাঁ থানায় অভিযোগ করে দিল। সেই ক্ষেত্রে আমি চুপচাপ ছিলাম। আমার ভরসা ছিল আইনের প্রতি। প্রথম কথা আগেও বলেছি, এখনো বলছি, উনি রাজনীতির প্রাক্তন সাংসদ ছিল, আমি রাজনীতি করি না, এইটাই। কিন্তু রাজনীতি না করলেও রাজ্যের ওপর কি আমার অধিকার নেই? আমার কি রাজ্য সরকারের উপর ভরসা নেই? অবশ্যই আছে। রাজ্য সরকার অবশ্যই হেল্প করবে যদি আইন সঠিক হয়ে থাকে, তাই না? তাই সেই আইনের ওপর আমি ভিত্তি করেছি এবং আইনকে সাক্ষ্য রেখে আমি একটা কথাই মাথায় রেখেছিলাম, আমি 14 দিন বিনা অন্যায় যদি জেল খেটে থাকি, তার জন্য তার প্রতিশোধ, অর্থাৎ তার প্রতিশোধ বলতে আমার টাকা ফেরত দিতে হবে এবং আমার যে আমাকে যে ড্যামেজ করে দিল এই 14 দিনে, আমার মান সম্মান নিয়ে যে ছেলে খেলা হলো। এবং সব থেকে বড় কথা হচ্ছে উনি একটা বলেছিল যে নির্যাতন, যার ভিডিও ফুটেজ উনি কতটা দূরত্ব বজায় রেখে ওনার থেকে আমি কতটা দূরে আছি এবং সবকিছু ভিডিও ফুটেজ দিয়ে আমি থানায় অভিযোগ করি। সেই ক্ষেত্রে 20 লক্ষ টাকার দাবি, 2,65,000 টাকা ফেরত। আর সব থেকে বড় ব্যাপার, উনি যদি সত্যি সত্যি একজন ভালো নায়িকা হয়ে থাকে তাহলে উনি অন্যায় করেছে, সেটাকে ওনাকে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইতে হবে যে আমি অন্যায় করে একজনকে ফাঁসিয়েছি। সেই ক্ষেত্রে আমি বলবো, এবং তাই নয়, এরপরে আমি জেলে থাকাকালীন আমার আশেপাশে আমার বাড়ির সামনে অনেক অত্যাচারও হয়েছে, যেমন গালাগালাজও হয়েছে। সেই ক্ষেত্রে আমি একজন তান্ত্রিক হয়ে এবং আমি একজন জ্যোতিষী হয়ে আমি এখন পুরোটাই আইনকে দেখতে চাই, যে আইন কি করে, যে একজন সাংসদের হয়ে সঠিক বিচার করে নাকি একজন সাধারণ মানুষের হয়ে সঠিক বিচার করে। আমার এইটাই হচ্ছে উদ্দেশ্য। আমার একটাই কথা, আমি এর শেষ দেখে ছাড়বো। তার কারণ হচ্ছে আমি অন্যায় করিনি। যদি অন্যায় করতাম হাত জোর করে ক্ষমা চেয়ে নিতাম এবং বলতাম যে ম্যাডাম আমার ভুল হয়েছে। আমি অন্যায় করিনি। আমি প্রশাসনকে ভালো দেখাতে গেছি, অর্থাৎ প্রশাসনের যে যুক্তি যে 12টা পর্যন্ত পারমিশন নেই, উনি 12:15টায় ঢুকেছে, সেখানে আমি আমার যদি ভালো করে বলছি, যদি আমার মনে পাপ থাকতো তাহলে আমি কি ওনাকে উঠতে দিতাম? আমি তো ওনাকে বলতে পারতাম যে আপনারা প্রোগ্রাম করতে হবে না। উনি পাল্টা অভিযোগ করেছেন যে ছবি তোলার একটা ব্যাপার ছিল, আপনি রিকোয়েস্ট করেছিলেন আমি ছবি তুলবো। ওইসব আমার টাইম নেই যে কোনো আর্টিস্টের সাথে ছবি তুলে আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে আমি ভাইরাল হবো। আমার এমনিই আগে 7 লক্ষ ফলোয়ার্স আছে। আমি আর্টিস্টদের সাথে কাজকর্ম করে আমার কাছে নিজেরা অনেক আর্টিস্ট আছে যারা দেখাতে আসে। সেই ক্ষেত্রে আমি বলবো মিমি চক্রবর্তী যেটা করেছে অন্যায় করেছে। শুধু এইটুখানি বলবো যে আমার এই অন্যায়ের প্রতিবাদ থাকলো এবং এই অন্যায়ের শেষটা আমি দেখতে চাই। আর আগামী দিনে আমি আমার লয়ারের সাথে আমার কথা আছে, যে আইনের উপর ভরসা আছে। আর কোর্ট
অবশ্যই সাথ দেবে সত্যতার, কারণ আমার কাছে ভিডিও এভিডেন্স এবং ওনাকে যে টাকা দিয়েছি সমস্ত কিছু এভিডেন্স আমার কাছে ফাইনালি আছে। মিমি চক্রবর্তী গোপন জবানবন্দি দিয়েছেন ম্যাজিস্ট্রেটের কাছে, কোথাও কি মনে হচ্ছে কি উনি মিসইউজ অফ পাওয়ার, এই পার্টিকুলার টার্মটা ইউজ করছি, যে উনি শক্তির অপব্যবহার করছেন? 100%। আর আমি এইটাই আমি জানতে চাই যে একজন রাজনীতিবিদের পাওয়ারটা থাকতে পারে, একজন সাধারণ মানুষের থাকবে না, এটা আমি চাই না। তাই আমি পুরো রাজ্য সরকারকে আমি ট্যাগ করে দিচ্ছি। আমি রাজ্য সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি বলছি যেন এর জন্য সঠিক বিচারটা হয়। কারণ আমি পশ্চিমবাংলার বাসিন্দা, উনিও পশ্চিমবাংলার বাসিন্দা, কিন্তু উনি একজন সেলিব্রিটি। উনি সেলিব্রিটি হয়েছে ওনার যোগ্যতায়, উনি পরিশ্রম করেই সেলিব্রিটি হয়েছে। এটা কোনো অন্যায় না, এটা বাস্তব কথা। সেই সেলিব্রিটিকে আমি অপমান করতে যাবো কেন? আমি অপমান করার হলে টাকা দিয়ে নিয়ে আসতাম, কিন্তু এই নয় যে মানুষের সাথে প্রতারিত করা। উনি রীতিমতন আমাদের সাথে প্রতারিত করেছে। তারপরে 12টা বেজেছে, আমি সম্মানের সাথে ওনাকে বলেছি। আর একটা কথা হচ্ছে, ওনার যদি, আমার প্রথমে ছিল একটা, ওনার যদি একটা ইমেজ থাকে 8 আনার, তো আমার 2 আনার ইমেজ থাকলেও আছে। আমি আমার ইমেজ আমি নষ্ট হতে দেবো না। তার কারণ হচ্ছে নষ্ট পুরো উনি করে দিচ্ছে। যেদিন করে ক্ষমা চাইবে, আমি মনে করি সেদিনকে আমার ইমেজ সত্যি করে উঠে আসবে। আর এটাই আমার শেষ কথা। আর এরপরে আমার সাথে যা হয়ে যায় হয়ে যাক, কিন্তু আমি আমার বিচারের থেকে এক পা নড়বো না। শুধু একটাই কথা, মিমি চক্রবর্তীর কাছে আমার যে দাবি, সেটাকে পূর্ণ করতে হবে এবং সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেতে হবে। জেল খেটেছি কষ্ট করে, শুধু আমি নয়, তার সাথে আমার ছেলে, আমার একটা পাড়ার বন্ধ, আমার বাচ্চা ছেলেটাকে আমার ফাঁসানো হয়েছে। সে টেকনো ইন্ডিয়ায় ভর্তির ডেট ছিল, মিমি চক্রবর্তী তার লাইফ নষ্ট করে দিয়েছে। আমি ছেলে কথা বলবো, আগে একটা কথা মাথায় রাখতে হবে, ছেলেকে ধরতে গেলে না বাপের সাথে কথা বলতে হয়। আর উনি সেটা করেনি, বাপের সাথে না কথা বলে উনি কি করলো, রাজনীতি প্রভাব খাটিয়ে ছেলে বাপকে দুজনকেই ধরে নিল। আরে শোনো, একটা কথা বলি, মানুষের শক্তি আর বিশ্বাস আর ভরসা, নিজের উপর কনফিডেন্স থাকলে না, লড়াই অনেক দূর নিয়ে যাওয়া যায়। আর আমি সেটা আগামী দিনে দিয়ে যাবো। শ্রীতনার জায়গাতেই আছে। উনি অভিনেত্রীর মতন থাকুক, এবং প্রত্যেকটা অভিনয় অ্যাক্ট্রেসদের আমি বলছি, আপনাদের উপর কোনো রাগ নেই, কোনো কিছু। আপনারা অ্যাক্ট্রেস, আমি জানি পরিশ্রম করে অনেক যোগ্যতা অর্জন করে আপনারা অ্যাক্ট্রেস হয়েছেন, আপনাদের আমি সম্মান করি। কিন্তু আপনাদেরও বলে দিচ্ছি, আপনাদের এই ইন্ডাস্ট্রিতে যদি কেউ অন্যায় করে, আপনাদেরও প্রতিবাদ করা উচিত। সেই ক্ষেত্রে আমি বলবো উনি প্রতিবাদ করুক এবং আমাদের সঠিক বিচারটা হোক। আমি অলরেডি নোটিশ পাঠানোর পরে বনগাঁ থানায় আমি এফআইআর কপি পাঠিয়েছি। সেখান থেকে এখনো কোনো খবর আসেনি। খবর না আসলে আগামী 2-3 দিনের মধ্যে আর একটা স্টেপ হবে, সেটা আমি অবশ্যই আপনাদের নিউজে জানাবো। মিমি চক্রবর্তীর সঙ্গে আপনাদের চুক্তিটা এক্স্যাক্টলি কি ছিল? টাকার অঙ্কটা তো বললেন 2,65,000। চুক্তি ছিল 9:30টায় ঢুকবে, 9:30টায় ঢুকে উনি 10:30টার সময় স্টেজ নেবে এবং 1.5 ঘন্টা প্রোগ্রাম করবে। এই হচ্ছে বক্তব্য ছিল। 2,65,000 টাকা, ঠিক আছে? সেই 2,65,000 টাকা যে আমি পাঠিয়েছি ওনার ম্যানেজারকে, সেটার পুরো এভিডেন্স আমি কোর্টকে দিয়েছি, ঠিক আছে? তার সাথে ভিডিও ফুটেজ, উনি আসা না মানে যাওয়া পর্যন্ত উনি ভদ্রভাবে সবাই গেছে এবং ভদ্রভাবে এসেছে। এবং আমি ওনাকে ভদ্রভাবে বলেছি যে এখন 12টা তো বেজে গেছে, এখানে মিমি চক্রবর্তীর অনুষ্ঠান শেষ করা আছে। তার আগে আমি কিন্তু ওনার যে বডিগার্ড আছে, আমি কিন্তু তাদেরকে বলেছি যে মিমি চক্রবর্তীর অনুষ্ঠান শেষ করতে হবে বলে আমি উঠেছি। সেটা তো আর শোনা যাবে না, সেটা না শোনা গেলে হবে। তবুও আমি আমার মুখের কথা বললাম। আমি জানি আজকে এভিডেন্সটাই যদি সঠিক হয়, আমি সেগুলো সব দিয়েছি। আপনার বিরুদ্ধে শ্লীলতাহানির ধারা কিভাবে? শ্লীলতাহানি, প্রথম কথা হচ্ছে আমার বউ ওয়াইফ আছে, এক। দ্বিতীয় কথা হচ্ছে আমার দিদিরা আছে, বোনেরা আছে, আমার বাড়িতে 21টা মেম্বার আছে, মহিলা দিয়ে শুরু করে। সব থেকে বড় কথা, আমি একজন তান্ত্রিক জ্যোতিষ। আমি মা বোন ছাড়া কাউকে চিনি না। এইটাই আমার পেশা, এইটাই আমার উদ্দেশ্য। যদি আমার শ্লীলতাহানিরই কথা থাকতো, মানে যিনি ওটা অভিযোগ করছে, তাহলে পরে আমি যখন অ্যারেস্ট হতে আসলাম, তখন পাড়ার লোক, পাড়ার যত মহিলা কেন বলছে যে দাদাকে বিনা নোটিশে নিয়ে যেতে দেবো না? তাহলে মহিলারা আমাকে ভালোবাসছে কেন? নিশ্চয় দাদা হিসাবে আমি তাদের সম্মান দিয়েছি, তার জন্য তো ভালোবাসছে। আমি তো তাদের টাকা দিয়ে কিনে রাখিনি। এইটা ওনার বোঝা উচিত ছিল। ওনাকে যদি উনি একটা অ্যাক্টিং করে যদি সারা পশ্চিমবাংলা চেনে, বা আমি ধরে নিলাম ইন্ডিয়া চেনে, আমি আমার পাড়ায় এবং আমার বনগার, গর্বের শহর বনগাঁ, সেখানে আমি আমার দিক দিয়ে পরিচিত। অর্থাৎ আমি ভালো কাজ করেছি, আগামী দিনেও করব। আমি অন্যায় করিনি, অন্যায়কে প্রশ্রয় দেবো না। 14 দিন কষ্ট করেছি, যেটা উনি বিনা অন্যায় করেছে, তার
ন্যায্য বিচারটা আমি চাই, এটাই আমার উদ্দেশ্য। পুলিশ যখন আপনাদের বাড়িতে আসে তখন আপনার একাধিক সহকর্মী, একাধিক ভালোবাসার কিছু মানুষ তাদের পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করে বলে এরকম একটা না, অভিযোগ বাধা সামনে দেওয়ার এসেছে। কিছু নাই, তারও ভিডিও ফুটেজ আমি সব লাইভ করেছিলাম আমার ফেসবুক পেজে, তনয় শাস্ত্রী ফেসবুক পেজে সব লাইভ আছে। ওখানে যেটা হয়েছে বলা একটাই কথা বলেছে, স্যার আপনি নোটিশ এনেছেন, নোটিশ দেখায়নি, বলছে এই যে এফআইআর করে গেছে সেই কপিটা, কিন্তু নোটিশ দেখায়নি। এটাই তো নিয়ম, একটা অভিযোগের মামলায় নোটিশ আসে, তার সাথে কোনো অভিযোগ মামলায় 5খানা গাড়ি আসতে পারে অ্যারেস্ট করতে, 5টা গাড়ি এসছে, কি কারণে? নিশ্চয়ই কোনো প্ল্যানিং ছিল। কিন্তু সেখানে আমাদের পাড়ার লোকজন সব আমাকে শুধু বলেছে দাদাকে নিয়ে যেতে দেবো না, পুলিশের গায়ে একটা টাচও করতে পারেনি, কারণ প্রশাসনকে আমরা সম্মান করি, প্রশাসন হচ্ছে আমাদের ভগবান। প্রশাসন যদি আমাদের না দেখে কে দেখবেটা কি? আজকে প্রশাসন কোন জায়গায় গেছে এটা মানতে হবে, অর্থাৎ প্রশাসনের উপর এখনো পর্যন্ত আস্থা আছে, আর আগামী দিনেও থাকবে। আমি প্রশাসনকেও অনুরোধ করব এর জন্য ন্যায্য বিচারটা হয়। আমার শেষ প্রশ্ন, আপনার কি কোথাও গিয়ে মনে হয় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলেন? কারণ আপনার এই ঘটনার পর রাজনীতি রীতিমতো উত্তপ্ত। প্রথম কথা হচ্ছে, আমি একটা কথাই বলবো, রাজনীতির যদি আমি ন্যায্য বিচার না পাই, আমি একটা ফাইনাল কথা বলে দিচ্ছি, আমি মনে করবো যে একদম রাজনীতির শিকার 100% এখনো পর্যন্ত আমি রাজনীতির কোনো আমি ভাবিনি, কারণ আমি বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম এইসব আমি কোনো রাজনীতিতে থাকিনি, আর থাকতেও চাই না এরকম রাজনীতিতে, যে রাজনীতিটা আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না, মাথা নিচু করে দাঁড়াতে হবে। তাই সেইটা বাদ দিয়ে আমি সেই চ্যাপ্টারটা বাদ দিলাম। শুধু এইটুকুনি মাথা রাখবো, আমি রাজনীতির উনি অপব্যবহার করছে, কিন্তু সেই ব্যবহারটা যেন ভুল না হয়, আমার সাথে যেটা হয়েছে তার সঠিক বিচারটা যেন পাই, অর্থাৎ এরপরে যদি আমি বিচার না পাই তাহলে মেনে নিতে হবে। অবশ্যই পরিষ্কার বলছেন, প্রভাবশালী মানেই ক্ষমতার অপব্যবহার, অপপ্রয়োগ নয়। তিনি পাল্টা কোর্টের দ্বারস্থ হয়েছেন, বনগাঁ থানায় নোটিশের কপি পাঠিয়েছেন, তবে প্রশাসন এখনো নিশ্চুপ, নিরুত্তর। শেষ কোথায় প্রশ্ন তুলছেন তনয় শাস্ত্রী, এবং যদি তিনি সুবিচার না পান, তিনি মনে করবেন রাজনীতির জন্য এই সাধারণ মানুষ এই সমাজে আজও বিচার পাচ্ছেন না। কিভাবে দেখছেন আপনার পুরো ঘটনা? দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, কমেন্টে জানাবেন আপনাদের মত। অসংখ্য ধন্যবাদ তন্ময়বাবু, ধন্যবাদ আপনাদেরও, ধন্যবাদ।